জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দেশে ফিরলেন ডক্টর ইউনূস। এরপর জানিয়ে দেব আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, জামাতে আমির। আরও জানিয়ে দেব ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত। এরপর যা থাকছে, অবশেষে কমল সোনার দাম। আরও জানিয়ে দেব তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস। এরপর যা থাকছে, আওয়ামী লীগের আমলে পাচার হওয়া সম্পদ যেভাবে উদ্ধার করতে পারে বাংলাদেশ। সর্বশেষ জানিয়ে দেব লেবাননের যোদ্ধাদের প্রধান নিহত, এখন কি করবে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দেশে ফিরলেন ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণ ও উচ্চ পর্যায়ের বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ২৮শে সেপ্টেম্বর রাত ৩:৩০টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে বলেন, প্রধান উপদেষ্টা তার সঙ্গে সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজেরও একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার স্থানীয় সময় রাত ৯:৩০টার দিকে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতা সফর ছিল এবার। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, জামাত আমির। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার ২৮শে সেপ্টেম্বর রাত কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা দুটি রোড ম্যাপ চাচ্ছি। একটা সংস্কারের জন্য সেই রোড ম্যাপের নির্দিষ্ট হতে হবে কী কী বিষয়ে সংস্কার হবে এবং কত দিনের ভেতরে সংস্কার হবে। সংস্কারের রোড ম্যাপ যদি সফলতা হয় তাহলে পরবর্তী দেরি না করে নির্বাচন রোড ম্যাপ দিতে হবে, কিন্তু প্রথমটা যদি সফল না হয় তাহলে দ্বিতীয়টা ব্যর্থ হবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, আমরা একটা সফল নির্বাচন চাচ্ছি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার ২৮শে সেপ্টেম্বর দিবাগত রাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে কী কারণে হঠাৎ করে এই কমিটি বিলুপ্ত করা হলো বিএনপি সংবাদ বিজ্ঞপ্তিতে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। গত ৭ই জুলাই সাইফুল আলম নীরবকে আহ্বায়ক এবং আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপি দুজনেই আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে বিএনপির অঙ্গ সংগঠন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ছাত্রদলের ৪ নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। গত সোমবার ২৩শে সেপ্টেম্বর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী সময়ে মৎস্যজীবী দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মেসকাত হোসেন তনয় এবং সহ সাধারণ সম্পাদক সজীব বিশ্বাসের সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। অবশেষে সোনার দাম কমল। চলতি সেপ্টেম্বর মাসেই টানা ৪ দফা বাড়ানোর পর এবার দেশে বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাসুস। শনিবার ২৮শে সেপ্টেম্বর রাতে বাজুসের চেয়ারম্যান ও মাসুদুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে। ভরিতে সর্বোচ্চ ১.২৬০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম হবে ১,৩৭,৪৪৮ টাকা, যা আজ শনিবার ছিল ১,৩৮,৭০৮ টাকা। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবীয় সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম নতুন দামও নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রোববার ২৯ সেপ্টেম্বর থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।
তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ঝরছে, এরপর গরম যেন কাটছে না। তবে আবহাওয়া অফিস অধিদপ্তর বলছে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে। শনিবার 28 সেপ্টেম্বর রাতে 72 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার 1 অক্টোবর থেকে বৃষ্টি বাড়ার পাশাপাশি দিনের তাপমাত্রা কমতে পারে। বলা হয়েছে আগামী 24 ঘন্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আওয়ামী লীগের আমলে পাচার হওয়া সম্পদ যেভাবে উদ্ধার করতে পারে বাংলাদেশ। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং সম্পদ জব্দ করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উচিত অন্য সব দেশের সরকারের সঙ্গে কাজ করা। 2022 সালের সেপ্টেম্বর শেষের দিকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়। তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রায় 4.7 বিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা চাইতে বাধ্য হয়। একই সময় যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমস বাংলাদেশ ঘড়ি সংগ্রহকারী আহমেদ রহমানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। আহমেদ রহমান হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমানের ভাগ্নে। বর্তমান সালমান এফ রহমান কারাগারে রয়েছেন। লিবাননের যোদ্ধাদের প্রধান নিহত, এখন কি করবে ইরান? ইসরায়েলের বিমান হামলায় ইরানপন্থী লিবাননের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। গত শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে হিজবুল্লাহ মোকাবিলায় ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর রাতভর নাসরুল্লাহকে হত্যার উদ্দেশ্য বৈরুত সহ প্রায় 140টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল বাহিনী। এতে গোষ্ঠীর প্রধান সহ কয়েকজন কমান্ডার নিহত হন। এই ঘটনার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী। গতকাল খবরটি প্রকাশের পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য প্রভাব বিস্তারের জন্য তেহরান মূলত যাদের অর্থ প্রশিক্ষণ দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হিজবুল্লাহ। এখন তাদের এক মিত্র বাহিনী প্রধানের মৃত্যুতে ইরানও জবাব দেওয়ার হুমকি দিয়েছে। তবে প্রশ্ন হচ্ছে ইরান কি সত্যি প্রতিশোধ নেবে নাকি না সংযম দেখাবে? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের বিশ্লেষণ বলা হয়েছে গত সোমবার থেকে লেবাননে ব্যাপক মাত্রায় শুরু হওয়া ইসরায়েলের হামলার পর এখন পরিস্থিতি পর্যালোচনা করছে ইরান। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এখন কিভাবে জবাব দেবে তেহরান। এর আগে বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন হিজবুল্লাহ নেতাদের মৃত্যু নিঃসন্দেহে বড় ক্ষতি, তবে গোষ্ঠীটি এখনও নিজেদের রক্ষা করার সক্ষমতা রাখে। এরপর শুক্রবারের হামলার পর লেবাননের ইরানি দূতাবাস জানান কোনো সন্দেহ নেই যে এটি হামলা নিন্দনীয় অপরাধ। এটি খেলার নিয়ম বদলে দেবে এবং অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ভিত্তিক কুইন্স ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট প্রিতা ও পার্সি বলেন এই সংঘাতে না জড়ানোর ইরানের যুক্তিও সম্ভবত আর টিকবে না। হিজবুল্লাহ নিজেদের রক্ষা করার সক্ষমতা রাখে। এর প্রধানের মৃত্যুর পর সেই যুক্তি ভেঙে পড়ছে। এখন যদি ইরান প্রতিক্রিয়া না দেখায় তাহলে ওই অঞ্চলের অন্য মিত্রদের হুতি হামাস ও সঙ্গে ইরানের বিশ্বাসযোগ্যতা ভেঙে পড়ার তৈরি হবে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বলা হয়েছে যদি ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের সম্প্রতি বক্তব্য সুস্পষ্ট যে তারা ইসরায়েলের সঙ্গে সংঘাত জড়াতে নয় বহির্বিশ্বের সঙ্গে সুসম্পর্ক গড়তে বেশি আগ্রহী। এখন যদি তেহরান হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতে সরাসরি হস্তক্ষেপ না করে সেক্ষেত্রে এই অঞ্চলের অন্য মিত্র মিলিশিয়াদের কাছে বার্তা যেতে পারে যে সংকটের সময় ইসলামী প্রজাতন্ত্র তাদের নিজেদের স্বার্থ এবং টিকে থাকার দিকে বেশি মনোযোগ দেয়। বিষয়টি নিয়ে তেহরান বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়েছে বলে করছে বিশ্লেষকরা।